ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে নানা আনুষ্ঠানিকতা, রায়ের বাজারে গণকবর ও রংপুরে শ্রদ্ধা নিবেদন, গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার প্রত্যাশা। জুলাই সনদ গণভোটের রায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে। সরকারি দল বিরোধী দল মিলেই জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করলে ইতিহাস ক্ষমা করবে না, মন্তব্য জামায়াত আমিরের। সব গুম খুনের বিচার হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। শেখ হাসিনা ফিরতে চান দেশে, সরকারও ফেরাতে চায় আইনি প্রক্রিয়ায়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের সদিচ্ছার দিকে তাকিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেফতার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। বর্ণিলা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উদযাপিত, বিভেদ সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান মির্জা ফখরুলের। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই শহীদ দিবসে ২৪-এর গণ অভ্যুত্থানে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি। ২ বছর আগে এই দিনেই আবু সাঈদ ওয়াসিম সহ ৬ তরুণের আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন মাত্রা লাভ করে, যা শেষ পর্যন্ত রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। দিবসটি উপলক্ষে রংপুরের ৩৬ জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আবু সাঈদের কবর জিয়ারত করেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মন্ত্রী জানিয়েছেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। তবে নাহিদ ইসলামের দাবি, সনদ বাস্তবায়ন হতে হবে গণভোটের আলোকে। জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুর নগরীর ৩৬ জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। অন্যদিকে জোহরের নামাজের পর পীরগঞ্জের বাবনপুরে দলের নেতৃবৃন্দকে নিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল যেসব বক্তব্য দেয় তা রাজনৈতিক। বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। সরকার গণভোটের রায় বাস্তবায়ন করতে চায় না। আমরা এই কারণে সরকারের কাছে বারংবার বলছি, এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটা জনগণের রায়। সাংবাদিকদের প্রশ্নে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, সরকারকে সহযোগিতা করছে বিরোধী দল। সরকারি এবং বিরোধী দল মিলে অক্ষরে অক্ষরে পালন করা হবে জুলাই সনদ। তার এই বক্তব্যেরও প্রতিবাদ জানান নাহিদ ইসলাম। বলেন, বিএনপির নোট অব ডিসেন্ট অনুযায়ী জুলাই সনদ বিরোধী দল মানবে না। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। জুলাই সনদ গণভোটের রায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে। তাদের নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে সেইখানে আমাদের কোনো সহযোগিতা তো থাকবেই না, আমাদের কোনো অংশগ্রহণও থাকবে না। পরে বাবনপুর দারুস সালাম এতিমখানায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেন এনসিপি নেতাকর্মীরা। আর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এর আগে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। এর আগে রাজধানীর রায়ের বাজারে গণকবরস্থানে জুলাই শহীদ দিবস স্মরণে শহীদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বলেন, জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সরকার সবাইকে নিয়ে এগিয়ে যাবে। আহমেদ আজম খান আরও বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মাধ্যমেই সবার অংশগ্রহণে জুলাই সফল হয়েছে, দূর হয়েছে ফ্যাসিবাদ। মন্ত্রী প্রতিশ্রুতি দেন, দেশের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে জুলাইয়ের চেতনায় এগিয়ে যাবে সরকার।
এদিকে কক্সবাজারে শহীদ ওয়াসিমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ওয়াসিমের পরিবারের সদস্যরাও। জুলাই গণহত্যার বিচারের পাশাপাশি আওয়ামী লীগ আমলে সব গুম খুনের বিচার করার কথা বলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই অভ্যুত্থানের এই দিনে চট্টগ্রামের 16 শহরে গুলিতে শহীদ হন ওয়াসিম। চট্টগ্রামেও নানা কর্মসূচি পালিত হয়েছে। জুলাই শহীদ দিবস ও শহীদ ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে ওয়াসিমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ আমলে সব গুম খুনের বিচার করার কথা জানান তিনি। আমাদের ভাইদের যারা হত্যা করেছে তারা যদি আবার কোনো দিনও বাংলাদেশের মাটিতে এসে রাজনীতি করা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে এই ফাঁসির রায় কার্যকর করার জন্য যা যা করণীয় সকল কিছুই করব। খুনি হাসিনাকে খুব দ্রুতই দেশে ফিরিয়ে এনে প্রত্যেক খুনের বিচার নিশ্চিত করতে পারলে জুলাই আগস্টের সকল শহীদদের আত্মা আমি মনে করি শান্তি পাবে। এ সময় শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে প্রত্যয় ব্যক্ত করেন তার স্বজন এবং সহযোদ্ধারা। যিনি গুলি মারছে, যিনি ওনাদেরকে সহযোগিতা করছে, এরা সবাই বিচার সমানভাবে হতে হবে। যিনি গুলি মারছে এদের বিচার করে আমরা শান্ত হব না। 24শে জুলাইয়ের আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে শহীদ ওয়াসিমের যে ভূমিকা সারা বাংলাদেশে সেটা দৃশ্যমান হয়েছে। যে ওয়াসিমকে যারা হত্যা করেছে তাদের জন্য বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হয়। শহীদ ওয়াসিম আকরাম আমাদের শিখিয়ে গেছে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে করতে নিজের প্রাণ বিলিয়ে দিতে হয়। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামের 16 শহরে গুলিতে নিহত হন চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র। বলেন তাদের আত্মত্যাগ জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা। জুলাই অগাস্টে যারা বিপ্লবী, যারা আহত হয়েছেন, ওই আহত পরিবারকে আমাদেরকে অবশ্যই দেখভাল করতে হবে, পুনর্বাসন করতে হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ দিবসের আলোচনায় তিনি আরও বলেন, জীবন দিয়ে হলেও জামায়াত 24কে রক্ষা করবে। এ সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান জামায়াত আমির। সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটকে অবজ্ঞা না করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। জুলাই শহীদ দিবস স্মরণে রাজধানীর কাকরাইলে ছিল জামাতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা। দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি এতে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আলোচনা সভায় আবু সাইদ, ওয়াসিম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো সব জুলাই যোদ্ধাদের স্মরণ করেন বক্তারা। তুমি শহীদদেরকে কবুল করার দেশটাকেও কবুল করো। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সাথে কেউ বেইমানি করলে ইতিহাস কখনো ক্ষমা করবে না তাদের। আমাদের জেনারেশনের হাতে, পরবর্তী জেনারেশনের হাতে একটা বাসযোগ্য সম্মানের দেশ আমরা তুলে দিতে পারলাম। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব। সংসদে বলেছি, বলতে থাকবো। দাবিগুলা ন্যায্য দাবিগুলা অর্জন না হওয়া পর্যন্ত সংসদের ভিতরে আমাদের লড়াই চলবে। ডাক্তার শফিকুর রহমান প্রতিবেশী দেশের আধিপত্যের নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জনগণের অভিপ্রায় অনুযায়ী চলবে, কোনো দেশের প্রেসক্রিপশনে নয়। বলেন, বাংলাদেশের মানুষ এখন আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব। সে যত বড় শক্তি হোক, কোনো ভয়টা দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই। আমরা ওই সমস্ত ভয়কে পাত্তা দিই। বাংলাদেশ ভয়কে জয় করেই 2026 সালে এসে উপনীত হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটের রায়কে উপেক্ষা না করার আহ্বান জানান সরকারকে। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে 11 দলের লড়াই অব্যাহত থাকবে। আমরা দাবি করছি, জুলাই সনদে লেখা আছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের বিভিন্ন সড়ক এবং
প্রত্যাবর্তনের সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তি অনুসারে শেখ হাসিনাকে দেশে ফেরত চায় সরকার। আর ফেরানোর এই প্রক্রিয়ায় যাবতীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব ভারত সরকারের। সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রশাসনিক আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। আইসিটি অ্যাক্টে দলটির বিরুদ্ধে চলমান তদন্ত ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গেল 2 বছর ধরে ভারতে তিনি পলাতক। ছাত্র জনতাকে হত্যার নির্দেশের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় শোনান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রীকে আইন অনুযায়ী দেশে ফেরাতে মোদি সরকারকে বারবার চিঠি দিয়েছে ঢাকা, কিন্তু সাড়া মেলেনি দিল্লির। এর মাঝেই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা বলেছেন শেখ হাসিনা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সাজাপ্রাপ্ত আসামি দেশে ফিরলে গ্রেফতার দেখিয়ে রায় কার্যকর করা হবে। তিনি আপিলের সুযোগ পাবেন কিনা তা আদালতের বিবেচ্য। প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্যেই তিনি ফেরত আসুন। এ সময় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, জুলাইয়ে গণহত্যা চালানোর অভিযোগে দলটির বিরুদ্ধে তদন্ত চলছে। যেহেতু আমরা মনে করি, দেশবাসী মনে করে আওয়ামী লীগ দল হিসাবে এই গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সুতরাং তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হচ্ছে এবং তদন্ত শেষে অভিযোগ দায়ের হলে আইসিটি কোর্টে সেটার বিচার শুরু হবে। আমরা এটা ত্বরান্বিত করার জন্য আমাদের তদন্ত টিমকে অনুরোধ করেছি। মন্ত্রী বলেন, জুলাই গণহত্যার নতুন নতুন কবরের সন্ধান মিলছে। প্রমাণিত হলে মৃত্যু তালিকায় পরিবর্তন আসবে। কবর খুঁজে পাওয়া যাচ্ছে আর কি, গণকবরের মতো। সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে যদি এটা উদ্ঘাটিত হয়, তখন স্বাভাবিকভাবে শহীদের সংখ্যা বাড়বে। ডকুমেন্টেড হইতে হবে এটা। এ সময় দেশে চরমপন্থী সংগঠন এবং জঙ্গিবাদী তৎপরতার অভিযোগ উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিবাদী তৎপরতা আছে সেটা আমরা মনে করি না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলছেন, পাসপোর্ট না থাকায় তাকে ফেরাতে হলে অবশ্যই ছবিযুক্ত ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করতে হবে। সাবেক এই প্রধানমন্ত্রী দিল্লিতে পলাতক আসামি হিসেবে অবস্থান করায় তার আলাদা কোনো স্ট্যাটাসও নেই বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা ইস্যু ঢাকা দিল্লির সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা। রয়টার্সের সাক্ষাৎকার প্রচারের পর নতুন করে আলোচনায় ইস্যুটি। ট্রাইব্যুনালে দণ্ডিত হওয়ায় সরকারও শেখ হাসিনাকে ফেরাতে তৎপর। তাহলে প্রশ্ন হলো, সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে চ্যালেঞ্জ কোথায়? ভারতের সরকারের সাহায্যেই হবে। ভারতের সরকারের এখানে একটা রোল আছে। রাজনৈতিক সদিচ্ছা, ডিপ্লোম্যাটিক সদিচ্ছা, সব ধরনের সদিচ্ছায় প্রয়োজন। ভারত সরকার এটা শেখ হাসিনা সহ যেই সকল আসামিরা ওখানে আছে, বাংলাদেশে যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন, তাদেরকে আমরা যে বাংলাদেশ সরকার থেকে আমরা যে বারবার তাদের সাথে যোগাযোগ করছি, আমরা চিঠি দিচ্ছি, সেগুলো তারা রেসপন্ড করবে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে আরও ত্বরান্বিত করে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এবং অন্তত 2 দফা দিল্লিকে চিঠি দিলেও শেখ হাসিনা ইস্যুতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এখনও কিছু জানায়নি ভারত। এমনকি কোন স্ট্যাটাসে দেশটিতে আছেন তিনি তাও পরিষ্কার নয় সরকারের কাছে। আবার বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরানো গেলেও দরকার প্রয়োজনীয় কাগজপত্র। হাসিনার মতো আসামি, যেমন হাতি হত্যার আসামি, এরা যে ভারতে আছে, হাতি হত্যার আসামি জেলখানায় আছে, কোনো স্ট্যাটাসে নাই। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী যদি ভারত সরকার এটা তড়িৎ গতিতে আগায়, যদি এক্সপেডাইট করে, যদি আসামি ফেরত আসে সেই অনুযায়ী, তাহলে সেই অনুযায়ী ডকুমেন্ট হবে। যে কোনো একজন ব্যক্তির এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য জাস্ট একটা পিকচার আলা একটা ডকুমেন্ট লাগে যে ওই ব্যক্তি সেই ব্যক্তি।
গেল অন্তর্বর্তী সরকারের সময় থেকেই চরম টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কথা থাকলেও শেখ হাসিনা ইস্যু তাতে প্রভাব ফেলবে কিনা প্রশ্ন প্রতিমন্ত্রীর কাছে। মনে করি না যে এখানে ভারত আর বাংলাদেশের সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে। সম্পর্ক তো সম্পর্কের জায়গায় থাকবেই, এবং সেটা একটি দেশের সাথে আরেকটি দেশের বাইল্যাটারাল এবং সম্পর্কটা বহুমাত্রিক হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আমাদের এক্সচেঞ্জ থাকবে, আমাদের ডায়ালগ চলমান থাকবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আবারও এক প্রত্যাবর্তনের গল্প লিখল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখল আলবিসেলেস্তারা। ফাউল আর উত্তেজনায় ঠাসা ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য, তবে 55 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে অ্যান্থনি গর্ডন গোল করে এগিয়ে নেন ইংল্যান্ডকে। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা। ম্যাচের শেষ ভাগে দৃশ্যপটে হাজির হন মহাতারকা মেসি। 85 মিনিটে তার অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর ইনজুরি টাইমে মেসির নিখুঁত ক্রস থেকে লাউতারো মার্টিনেজের হেড নিশ্চিত করে আর্জেন্টিনার জয়। আগামী রবিবারের ফাইনালে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে স্পেনের মুখোমুখি হবে স্কালোনির দল। লিওনেল মেসির হাতেই উঠবে এবারের বিশ্বকাপ শিরোপা। ইংল্যান্ডকে হারিয়ে এমন হুঙ্কার আর্জেন্টাইন সমর্থকদের। ম্যাচ শেষে মেসি বন্দনা ছিল ইংলিশ সমর্থকদের মাঝেও। তাদের দাবি, ফাইনালের স্বপ্ন ছিনিয়ে নিয়েছেন মেসি নামের জাদুকর। তবে পরাজয়ের পেছনে কোচ টমাস টুখেলের ভুল সিদ্ধান্তকে দায়ী করলেন তারা। যুক্তরাষ্ট্র থেকে মুজজামিন তারেকের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আর্জেন্টাইনরা আমোদে জাতি, ফুটবল যাদের জীবনের সবচেয়ে কাছের অনুষঙ্গ। মধ্যবয়সী গ্যাব্রিয়েল হোসে উদযাপনের ফাঁকে বারবার চোখ মুছছিলেন, কোনোভাবেই কান্না থামাতে পারছিলেন না। প্রেমিকের বুকে মাথা লুকিয়ে চোখের পানি আটকানোর চেষ্টা প্রেমিকার। তাদের এই কান্না সুখের কান্না। মেসি জাদুতে ইংলিশ বধের আনন্দটা একটু বেশি ছুঁয়ে গেছে আর্জেন্টাইনদের। টানা দ্বিতীয়বার ফাইনাল খেলবে আলবিসেলেস্তারা, এই বিশ্বাসে জোর ছিল কম, কিন্তু দিন শেষে সেই ফ্যান্টাসি এখন চরম বাস্তবতা। ম্যাচ শেষে তাই তো বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেশটির সমর্থকদের। So happy for this. It's amazing. Excelente, muy nervioso, pero todo bien. Bangladesh, I love Bangladesh people. You all support Argentina. Let's go, Bangladesh! We love you, Bangladesh! We invite the people of Bangladesh to come to our country. That's New York. Won the history in the world, the history and the World Cup. This is the number one. Argentina is the number one. Bangladesh too. Bangladesh second, yeah. একের পর এক চিত্রনাট্য নিজের করে নিচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইনদের স্বপ্ন সারথি এবারও স্বমহিমায় উজ্জ্বল। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক রাঙালেন জোড়া অ্যাসিস্টে। দুদলের পার্থক্য শুধু যে মেসিতে, এ নিয়ে আর্জেন্টাইনদের সাথে দ্বিমত নেই ইংলিশ সমর্থকদেরও। Messi is an all-time great. Every touch is electric. He touches the ball, he sees something that other players don't. He was fabulous. Even though I'm an England supporter, I think he's an all-time great. Yeah, I mean, it was expected, but I think we did a really good job on him. Yeah, could have done more. ইংল্যান্ডের স্বপ্ন চুরি হয়েছে মেসি জাদুতে। তবে থ্রি লায়ন্সদের যত ক্ষোভ কোচ টমাস টুখেলকে ঘিরে। লিড নেয়ার পর দলের ডিফেন্সিভ মোডে চলে যাওয়া মেনে নিতে পারছেন না ইংলিশ সমর্থকরা। It's just gutting. It just feels like it's never going to be us. England could have done much better in the second half. The defense almost slept through. তিনি একজন আর্জেন্টাইন সমর্থক, আর্জেন্টিনা থেকে এসেছেন, বাংলাদেশের পতাকাটা নিয়ে এসেছেন। বাংলাদেশের যারা আর্জেন্টিনা ফুটবলকে সমর্থন করেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই পতাকা এবং এক হাতে ওয়ার্ল্ড কাপ এবং আরো একটা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, এবং তারা এভাবেই সমর্থকরা কিন্তু নেচে গিয়ে তাদের ফাইনালে যাওয়ার মুহূর্তটাকে স্মরণীয় করে রাখলো। মুজজামিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র।
রাজধানীর স্বামীবাগ ইস্কন মন্দির থেকে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। নারী, পুরুষ ও শিশু সহ হাজার হাজার ভক্তের অংশগ্রহণে রথটি মতিঝিল প্রদক্ষিণ করে পৌঁছায় ঢাকেশ্বরী মন্দিরে। ধর্মীয় আচার, ভক্তি, আনন্দ আর সম্প্রীতির বার্তায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। ঢাকের তালে তালে ভক্তিমূলক কীর্তন, বাদ্যবাজনায় মুখর চারপাশ। সুসজ্জিত রথে শোভা পাচ্ছে শ্রী জগন্নাথ, বড় ভাই বলরাম ও বোন সুভদ্রার প্রতিকৃতি। রথের দড়ি টেনে ভক্তরা বিশ্বাস করেন এই পুণ্যকর্ম মানুষের জীবনে কল্যাণ ও মঙ্গল বয়ে আনে। জগন্নাথ দেব হচ্ছে আজকে রাজপথে নেমেছে শুধু ভক্তদের জন্য কৃপা করার জন্য, আর সেই কৃপা লাভ করার জন্য এসেছি। জগন্নাথের সাথে আমরা সবসময় থাকতে পারি, এই কৃপাই চাই, জগন্নাথের কৃপা যিনি পাই আমরা লাভ করতে পারি সাধ্যন্য। ভগবানের জন্য ভোগ রান্না করেছি, ভোগ রান্না করে প্রসাদ পেয়ে জগন্নাথের সাথে দেখা করতে এসেছি। সনাতন ধর্মমতে রথযাত্রা ভগবান শ্রী জগন্নাথের মাতুলালয় গন্ডিচা মন্দিরে গমনের প্রতীক। ভক্তদের মতে এদিন ভগবান নিজেই মন্দির থেকে বের হয়ে সাধারণ মানুষের মাঝে আসেন। বর্তমানে একটা বন্যা চলতেছে বিভিন্ন জায়গায়, বৃষ্টি, দেশবাসী অনেক কষ্টে আছে, সেই কষ্ট থেকে জগন্নাথ সবাইকে মুক্ত করুক এবং সকলে সুখে শান্তি থাকুক। আমাদের রথ একটা সনাতনী ধর্ম 1 বছর পর আসছে, এই জন্য খুব ভালো লাগতে আছে। সারা বছর আমরা অপেক্ষা করি রথযাত্রার জন্য, আমরা ইস্কনের যত ভক্তরা সবাই আজকে আনন্দিত। ভগবানের কাছে কোনো ভেদাভেদ নাই, তাই ভগবান মন্দির ছেড়ে রাজপথে এসেছে সবাইকে কৃপা করার জন্য। সবাই আসবে, ভগবানের কৃপা পাবে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ রথ দর্শন করেন। কেউ ফুল ছিটিয়ে, কেউ প্রার্থনা, আবার কেউ প্রণামের মাধ্যমে ভক্তি নিবেদন করেন। রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনীতে বিভেদ সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে যুদ্ধ করে লড়াই করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সেই বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা তো আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, সেই জন্যে আমাদের ঐক্যবদ্ধ কাজ করতে। স্বামীবাগ থেকে রথযাত্রা পৌঁছায় ঢাকেশ্বরী মন্দিরে। ধর্মীয় রীতি মেনে নির্ধারিত দিনে সেটি উল্টো পথে ফিরে আসবে পূর্বের স্থানে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সভা করেছেন দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংস্কৃতি কর্মী সঞ্জীব দ্রং সহ 17 জেলার 18টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি এবং আরও অনেকে। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়ের দাবি, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আইনগতভাবে ভূমির মালিকানা প্রতিষ্ঠা সহ অন্যান্য অসুবিধা ও দাবির কথা প্রধানমন্ত্রীকে জানান। সভায় সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াবে 3.5%। মধ্যমেয়াদে তা আরও দুর্বল হয়ে হার হবে 3%। এমন প্রক্ষেপণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ঢাকায় সফর শেষে এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে মিশন প্রধান। বলা হয়, মূল্যস্ফীতির কারণে চাপ বেড়েছে, ভর্তুকির চাপও তীব্র, সংকুচিত হয়েছে রাজস্ব আয়, উচ্চ আমদানি ব্যয়ে বৈদেশিক মুদ্রার উপর পড়েছে চাপ। অর্থমন্ত্রী বলেন, নতুন ঋণ পেতে চলছে নীতি গ্রহণের কাজ। $470 কোটি ঋণ নিয়ে IMF এর সঙ্গে শুরু হয়েছে টানাপোড়েন। নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় সরকার। অবস্থা পর্যবেক্ষণে 12 দিনের সফরে ঢাকা এসেছে IMF মিশন। সমাপনী দিনে এক বিবৃতিতে তুলে ধরেছে বাংলাদেশের অর্থনীতির সার্বিক চিত্র। চলতি অর্থ বছরের মধ্যমেয়াদে 3% নেমে যাবে জিডিপি প্রবৃদ্ধি। ব্যাংক খাত এখনো নড়বড়ে, নানামুখী সংস্কার প্রয়োজন। বৈশ্বিক যুদ্ধে উস্কে যাচ্ছে মূল্যস্ফীতি, ভর্তুকি ব্যয় বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ চাপ বেড়েছে। সংস্থাটি জানায়, আমদানি ব্যয় বৃদ্ধির কারণে রেমিটেন্স আয় বাড়লেও তা চাপ তৈরি করছে। সকালে মিশন প্রধান ইফো ক্রোজনার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ব্যাংক খাতের নানা দিক উঠে আসে। এই সফরটা কোনো কনসালটেশন মিটিং না, কোনো নেগোসিয়েশন মিটিং না। তারা মূলত ফ্যাক্টস
উদ্ঘাটন করতে এসেছে বিভিন্ন বিষয়, যেমন ব্যাংকিং সেক্টরের কী অবস্থা, মনিটারি পলিসিটা, এক্সচেঞ্জ রেট এবং একইভাবে ফিসক্যাল পলিসি, এই বিষয়গুলো তারা জাজ করতে এসেছেন। পরে তারা যখন তাদের হেডকোয়ার্টারে প্রত্যাবর্তন করবেন তখন এই বিষয়গুলো তারা অ্যানালাইসিস করে নতুন প্রোগ্রামে বাংলাদেশ সরকারের সাথে যাওয়া যায় কিনা সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। পরে দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আইএমএফ মিশন। রেসপেক্ট টু দ্য ইলেক্টেড গভর্নমেন্ট অ্যান্ড সিকোয়েন্সিং, যখন যেটা প্রয়োজন এভাবে চেঞ্জ হবে। আর ইতিমধ্যে অনেকগুলো চেঞ্জ হয়েছে, বাকি চেঞ্জগুলো উইল সিকোয়েন্স ইট অ্যাজ ইউ গো অ্যালং। নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত করার ক্ষেত্রে পরে সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ডিবি পুলিশ। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন সেনাবাহিনীর প্রচলিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন চট্টগ্রাম সার্কিট হাউসে। সেখানে হামলা চালায় কিছু বিপদগামী সেনা সদস্য। হত্যা করা হয় জিয়াউর রহমানকে। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মুসলিউদ্দিন অন্যতম। মামলার বিবরণ অনুযায়ী মেজর মোজাফফরই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিতের পর তিনি ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে টেলিফোনে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। সামরিক ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত ১৮ জন অফিসারকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়, কিন্তু পালিয়ে যান মেজর মোজাফফর ও মেজর খালেদ। ৪৫ বছর পর এই মোজাফফরকে আটক করা হয় রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ৯৮ সাল পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেন। পরবর্তীতে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ঐতিহাসিক এই ঘটনা ও মামলা সম্পর্কে জানব। আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিন। জনাব জয়নুল আবেদিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনার কাছে জানতে চাই, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পূর্বাপরটা কেমন ছিল? এত বছর পর একজন পলাতক গ্রেফতার হলেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একটি ক্রান্তি লগ্নে ৭৫-এর ৭ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের দায়িত্ব গ্রহণ করেন। ওই সময়ে দেশের অবস্থা চরম একটি অরাজক অবস্থায় ছিল। জেনারেল খালেদ মোশাররফ সাহেবের কু এবং বঙ্গভবনে মুশতাক সাহেবের তৎপরতা সব মিলিয়ে দেশের অবস্থা ছিল একটি অস্থিতিশীল অবস্থা। সেই অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনীর অফিসার এবং সৈনিকবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুরোধ জানালেন যেন এই পরিস্থিতি মোকাবেলার জন্য দায়িত্ব গ্রহণ করেন। তাকে আমরা সাধারণত বিপ্লব ও সংহতি দিবস ৭ই নভেম্বর হিসাবে জানি। এই ৭ই নভেম্বরের পর থেকে বাংলাদেশের গতি অতি দ্রুত পরিবর্তন হতে থাকে এবং স্থিতিশীল অবস্থায় হইতে থাকে, এবং এই স্থিতিশীলতার আলোকে দেশের অগ্রগতি, দেশের শৃঙ্খলা, দেশের উন্নয়ন, দেশের বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড অনেক দ্রুত গতিতে চলছিল এবং বাংলাদেশের জনগণ সত্যি সত্যি অনেক
আনন্দিত ছিল, অনেক সন্তুষ্ট ছিল এই অবস্থায়। কিন্তু বাংলাদেশের অবস্থা এত ভালো যাবে, বাংলাদেশের অবস্থা এত স্থিতিশীল হবে, বা সেটা হয়তো কেউ কেউ পছন্দ করেনি। যার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দায়িত্ব গ্রহণ বা ক্ষমতা গ্রহণের পর থেকে ওনার ব্যাপারে কিছু যে ষড়যন্ত্র ছিল না তা বলা যায় না, কিন্তু সেই ষড়যন্ত্র হয়তো সহজে স্পষ্ট হচ্ছিল না বা বোঝা যাচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত প্রায় 5 বৎসর এই দেশ পরিচালনা করার পর যেই ঘটনাটা চট্টগ্রামে ঘটল, চট্টগ্রাম সার্কিট হাউসে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমাদের অযাচিত। আমাদের জানা মতে সার্কিট হাউসে বা চিটাগংয়ে উনি গিয়েছিলেন, সার্কিট হাউসে ছিলেন রাজনৈতিক প্রোগ্রামে, কোনো সামরিক বাহিনীর কোনো প্রোগ্রামে না, এবং সেইখানে বিএনপির কর্মকর্তাদের সাথে বা নেতাদের সাথে বৈঠক করে গভীর রাতে তিনি ঘুমাতে গেলেন। এবং সেই সময়ে কিছু কোনো একটা বড় ষড়যন্ত্রের আলোকে বা একটা বড় ষড়যন্ত্রের কারণে কতিপয় বিপদগামী কর্মকর্তা, সামরিক বাহিনীর কর্মকর্তা, তারা সার্কিট হাউস আক্রমণ করে। এবং এই অতর্কিত আক্রমণের জন্য আসলে সার্কিট হাউসের যে নিরাপত্তা ব্যবস্থা, তারা যদিও সতর্ক ছিল, কিন্তু এইরকমভাবে ঘটবে সেটা তারা আঁচ করতে পারে না। সুতরাং এই যে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে যেই ঘটনা সেই দিন ঘটল 29শে মে রাত 12টার দিকে, 1টার দিকে, এবং সেই ঘটনার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার মৃত্যুবরণ করেন, তাকে হত্যা করা হয় এবং হত্যার পর তার মৃতদেহ গোপন করার জন্য, কোনো লুকানোর জন্য চেষ্টা করা হয়। কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর সৈনিক কর্মকর্তাবৃন্দ এবং জনগণের প্রচেষ্টায় তার সেই মৃতদেহ শনাক্ত করা হয় এবং সেই প্রেক্ষিতে তার মৃতদেহ এনে পরবর্তীতে ঢাকায় জানাজা বিশ্বের জয়নুল আবেদিন, মোটামুটি একটা ধারণা আপনার কাছ থেকে আমরা পেলাম সেই সময়কার। এই যে এত বছর পর একজন গ্রেফতার হলেন পলাতক, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই, আপনি কিভাবে দেখছেন? এই মামলাটি বা এই ঘটনাটি যে আদালতে মামলা চলছে এবং এটার সর্বশেষ রায় আমরা এখনো পাই নাই। সম্ভবত অনেক তথ্যের গ্যাপ আছে। তো হয়তো এই মুজাফফর সাহেবের আটকের মাধ্যমে তার কাছ থেকে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, কারণ সে একজন সক্রিয় ষড়যন্ত্রকারী ছিল এবং এই সক্রিয় ভূমিকা, জিয়াউর রহমানের হত্যায় সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে কী ঘটেছে এর মধ্যে তাকে হয়তো জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু পাওয়া যাবে। এবং এই গ্রেফতারের মাধ্যমে আরেকটি মেসেজ আসে আমাদের কাছে, সেটা হলো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই হত্যাকাণ্ডের বিষয়টি এখনও সক্রিয় আছে এবং এই বিষয়টি এখনও ভবিষ্যতে বিচারের অপেক্ষায় আছে।
সেইটাই আমাদেরকে অনেক অনেক জি আশাবাদ। জনাব জয়নুল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে সময় দেওয়ার জন্য। 1 বছর হতে যাচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডির, এখনও সেই ট্রমা থেকে বেরোতে পারেনি স্কুলটির শিক্ষার্থীরা। রোটারি ক্লাব অব বনানী আর পুবাইলের ছুটি রিসোর্টের সমন্বয়ে দ্বিতীয় দফায় চলে শিক্ষার্থীদের নিরাময়ের চেষ্টা। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের ট্রমা থেকে বের করে আনতে ছিল কাউন্সেলিং সেশন। 2025 সালের বিভীষিকাময় 21শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে প্রাণ যায় 36 জনের, যাদের 28 জনই কোমলমতি শিশু। ওই ঘটনার দাগ এখনও বয়ে বেড়াচ্ছে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা। বিশেষ করে দুঃসহ সেই ট্রমায় এখনও বহু শিশু আক্রান্ত। শিশুদের সেই ট্রমা থেকে বের করে আনতে রোটারি ক্লাব অফ বনানী এবং ছুটি রিসোর্টের দিনব্যাপী সমন্বিত এই আয়োজন। ওই ঘটনায় মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত 60 জন শিক্ষার্থীকে প্রাকৃতিক পরিবেশে এনে নানানভাবে চলে মেন্টাল হিলিংয়ের চেষ্টা। তবে এখনও এই হাসির আড়ালেই শরীরে পোড়া দাগ আর মনে ক্ষত বয়ে বেড়াচ্ছে ওরা। প্লেন দেখলে মাঝে মধ্যে ভয় পাই, যেহেতু এটা জুলাই মাস চলছে এই জন্য। যেগুলা অনেক জোরে যায়, আওয়াজ হয়, ওগুলা মাঝে মাঝে ভয় লাগে। ঘুমাতে পারি না, রাতে ঘুমাতে গেলে ভয় লাগে, অনেক বাজে বাজে স্বপ্ন দেখি। স্কুলে গেলে প্লেনের শব্দ শুনলে এখনো অনেক ভয় লাগে। মিসরা সান্ত্বনা দেয় যে ভয় পেও না। নিহত সহপাঠী শিক্ষকদের স্মরণে চারাগাছ রোপণ করে শিক্ষার্থীরা। তারা ছবি আঁকছে মনের সব জড়তা থেকে হালকা হতে। চলেছে কাউন্সেলিং সেশনও। এই মানুষগুলো আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তাদেরকে অন্য মানুষের মতন ট্রিট করলে চলবে না, এবং তাদের জন্য ট্রমা ম্যানেজমেন্ট একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের কিন্তু থাকতে হবে। গতবারও আমরা ওদের সাথে কাজ করেছি, ওদেরকে হিলিংয়ের জন্য চেষ্টা করেছি। গতবার একটা খুবই ফলপ্রসূ ছিল। স্কুল থেকেও সেরকম ফিডব্যাক দেওয়া হয়েছে, তারা অনেকখানি ট্রমা থেকে বেরিয়ে আসছে। এই যে আমাদের কোমলমতি বাচ্চারা, যাদের ভবিষ্যৎটা এখনো পড়ে রয়েছে, যাদের অনেক কিছু করার আছে, তারা যাতে একটা সুন্দর সুস্থ মানসিকতার চিন্তা নিয়ে বড় হতে পারে। যে প্রচণ্ড মানসিক ভাঙাগড়ার মধ্যে দিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, তা থেকে সহসাই বের হয়ে আসা সম্ভব নয়। তবে পরিবার, শিক্ষক আর সমাজের সান্নিধ্যে ট্রমা কাটিয়ে উঠবে শিক্ষার্থীরা, এই প্রত্যাশা সবার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় যুব দিবস আবারও আগের মতো প্রতি বছর 1 নভেম্বর এবং আন্তর্জাতিক যুব দিবস 12 আগস্ট পালনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে 12 আগস্ট পালনের সিদ্ধান্ত হয়েছিল। তবে বর্ষাকালের কারণে যুব র্যালি, যুব সমাবেশ ও যুব মেলা আয়োজন ব্যাহত হয়। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রিতে সমস্যায় পড়েন। পাশাপাশি জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে আয়োজিত যুব মেলায় প্রত্যাশিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য পাওয়া যায় না। এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপন করা হবে। ইরান জুড়ে অব্যাহত আছে যুক্তরাষ্ট্রের হামলা। গুরুত্বপূর্ণ বন্দর ও কৌশলগত এলাকাগুলো হয়েছে টার্গেট। জোরালো হামলা হয়েছে কেশমদ্বীপ, বন্দর আব্বাস ও সাবাহার বন্দরে। রাজধানী তেহরান লক্ষ্য করে ছোড়া হয় ড্রোন ক্ষেপণাস্ত্র। কেশমদ্বীপে হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি শিল্প কারখানা। সাবাহারে একটি নৌ ওয়াচ টাওয়ারে আঘাত হানে মিসাইল। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে ক্যান্সার হাসপাতালের কাছে আঘাতের পর বিধ্বস্ত হয় মার্কিন ক্ষেপণাস্ত্র। খোররামবাদ, খোন্দাবেও শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ। যুদ্ধবিরতির পর ইরানে চালানো সাম্প্রতিক হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। এদিকে পাল্টা হামলায় জর্ডান, বাহরাইন ও কুয়েত টার্গেট করেছে ইরানের বিপ্লবী বাহিনী IRGC। ইরাকের ইরবিল লক্ষ্য করে ছুড়েছে 5টি ড্রোন। মার্কিন কনসুলেটের কাছে ভূপাতিত হয় একটি। একই শহরে মার্কিন ঘাঁটির কাছে বিধ্বস্ত হয় 2টি ড্রোন। ইরবিল বিমানবন্দরে ও হারিরি এয়ারবেজে ভূপাতিত হয় আরও 2টি ড্রোন। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।